শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর অতিবাহিত হলেও দিন যত যাচ্ছে জুলাই নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। জুলাইকে নিজেদের করে নেওয়ার প্রতিযোগিতা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যদিও এই অগ্নিঝরা 36 জুলাই ছিল শিক্ষার্থীদের আন্দোলন, পরবর্তীতে সেই আন্দোলনের সর্বস্তরের মানুষ অংশগ্রহণের মধ্য দিয়ে গণমানুষের আন্দোলনে পরিণত হয়। তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা। এই আন্দোলনকে সফল করতে ঝরেছে শিশুসহ 1400-র বেশি প্রাণ। তবে এই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা এসেছে। কারা ব্যবহার করেছে স্নাইপারের মতো মারণাস্ত্র? কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন দমনে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিল। এর প্রমাণও মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে। তিনি বলেন, যাত্রাবাড়ির একটি মামলা তদন্তে উঠে এসেছে। পুলিশ কর্মকর্তাদের নামে অস্ত্র বন্টন দেখানো হলেও বাস্তবে অস্ত্রগুলো দেওয়া হতো আওয়ামী সন্ত্রাসীদের হাতে। পুলিশের পাশাপাশি তারা এসব অস্ত্র ব্যবহার করত। অর্থাৎ তার বক্তব্যে স্পষ্ট যে জুলাই আন্দোলনে, অর্থাৎ 36 জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এই মারণাস্ত্র কারা ব্যবহার করেছে তারও একটি ইঙ্গিত দেওয়ার তিনি চেষ্টা করেছেন। এবং সেই সাথে আবার তথ্য আছে যে এই যদি বলি 7.62 রাইফেল আমদানির বিষয়টাও এখানে বিষয়টা একটা তথ্য আসছে ডেলি অবজারভারে। 2021 থেকে 23 সালের মধ্যে বাংলাদেশ পুলিশ 2 কোটি অনেকগুলো আমদানি করেছেন, যে 7.62 বোরের অর্থাৎ রাইফেল আমদানি করার কথা বলে। 2022 সালে পুলিশ 18,000 7.62 মিমি সেমি অটোমেটিক রাইফেল আমদানি করেছিল, এমন তথ্য ডেলি স্টারও আছে। সব মিলিয়ে আসলে এই জুলাই মারণাস্ত্র ব্যবহারের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব আজকের আলোচনায় যিনি যারা আছেন, আমার ভাই আছেন নীলোফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সংসদ সদস্য। নীলোফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। রাজিকুজ্জামান রতন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমে একটু যেতে চাই রাজিকুজ্জামান রতনের কাছে। রাজিকুজ্জামান রতন, জুলাই অভ্যুত্থানের 2 বছর অতিবাহিত হলেও বিতর্ক শেষ হচ্ছে না। জুলাই নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে বলে মনে হয় আপনার? জুলাইয়ের একটা বেদনা ছিল এবং জুলাইয়ের বেদনা মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। বেদনাটা কিসের? যেমন গণতন্ত্রহীনতার বেদনা, একটা স্বেচ্ছাচারিতার শাসনে নিপীড়িত হওয়ার বেদনা, একটা নির্বাচন না পাওয়ার বেদনা, আর সবচেয়ে বড় কথা লুণ্ঠিত হওয়ার বেদনা। দেশের সম্পদ লুণ্ঠন হচ্ছে, দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। এই বেদনা মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তার সঙ্গে যুক্ত ছিল অপমান। শাসক গোষ্ঠী কর্তৃক নানা ধরনের অপমানে বিদ্ধ করা হতো আন্দোলনকারীদেরকে। আর তার সঙ্গে ছিল একটা নিপীড়নমূলক ব্যবস্থা। সেই নিপীড়নের কত রূপ আমরা দেখেছি। সব কিছু আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছিল। সেটা কি? যে একটা স্বেচ্ছাচারী ব্যবস্থার অবসান ঘটাতে হবে। কিসের লক্ষ্যে? যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। আর সাথে সাথে কিন্তু আন্দোলনটা কেন্দ্রীভূত হয়েছিল আর একটা দাবিতে, সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই, বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায়। তো যতক্ষণ পর্যন্ত সেই বৈষম্য থেকে মুক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত জুলাই তো বারবার ফিরে ফিরে আসবে। যেমন 71 সালের মুক্তিযুদ্ধ বারবার ফিরে আসে কেন আমাদের কাছে? যে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম। স্বাধীনতার প্রকৃত অর্থ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার আমাদের স্বাধীনতার কাছে ফিরে যেতে হয়। জুলাইয়ের পরে একটা অপকৌশল হয়েছিল স্বাধীনতাকে ঢেকে ফেলবার জন্য। জুলাইয়ের চাদরে 71কে ঢেকে ফেলবার একটা চেষ্টা হয়েছিল। তখন আবার দেখা গেল স্বাধীনতার আকাঙ্ক্ষাটা নতুন করে জেগে উঠেছিল। ফলে যতক্ষণ পর্যন্ত লড়াইয়ের স্বপ্নটা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত লড়াইয়ের কথাটা বারবার মানুষ মনে করে। যেমন আমরা এখন বলি না যে ব্রিটিশ তাড়িয়ে তাহলে আমাদের কী লাভ হয়েছিল, পাকিস্তান তাড়িয়ে আমাদেরকে কী লাভ হয়েছিল, ঠিক তেমনি এখনও বারবার মানুষ বলবে যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তাহলে আমাদের কী লাভ হলো। ফলে 2 বছর কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ বারবার পিছন ফিরে তাকাবে যে আমরা কতটুকু এগোলাম, আমরা কোথায় যেতে চেয়েছিলাম, এখন কোথায় পড়ে আছি, কেন আমরা সেদিন লড়াই করেছিলাম, আর এখন আমরা কেন এই অবস্থার মধ্যে পড়লাম। এই বিশ্লেষণটা না হলে তো রাজনীতি থাকে না। ফলে জুলাইয়ের একটা চেতনা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম জুলাই একটা ব্যবসায় রূপান্তরিত হয়ে গেল। সেটা জুলাইয়ের সুবিধা নেওয়ার একটা প্রবণতা তৈরি হলো। যে জুলাই আত্মত্যাগ উদ্বুদ্ধ করেছিল, জীবনদানে উদ্বুদ্ধ করেছিল, যে জুলাই পুলিশের সামনে দাঁড়াতে সাহসী করে তুলেছিল, উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে তারপরেও মিছিল কমে না,
সরাসরি বুকে গুলি হচ্ছে, তারপরেও মিছিল থেকে মানুষ সরে না। রাতের অন্ধকারে বাড়িতে হামলা হচ্ছে, তারপরেও মানুষ রাস্তায় নামে পরের দিন। কিংবা মায়ের কোলে শিশু, সেই শিশু রেহাই পাচ্ছে না, তারপরও মা সন্তানের হাত ধরে মিছিলে নেমে আসছে। এই যে অত্যাচারেও মানুষকে থামানো যায় নাই, সেইটার পেছনে ছিল একটা গণতন্ত্রের আকুতি বা আকাঙ্ক্ষা। তারপরে দেখলাম আমরা সংখ্যা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো যে কতজন আসলে মৃত্যুবরণ করেছিল, কতজন আহত হয়েছিল। এখন যদি দেখা যায় যে একটা ঘটনাও ঘটে, তাহলে তো মানুষের বিশ্বাসে চির ধরে যায় যে যাকে নিহত হয়েছে বলা হলো, সে যদি জীবিত অবস্থায় ফিরে এসে বলে আমি মরি নাই, তাহলে কি সংখ্যা নিয়ে মানুষের মধ্যে বিতর্ক তৈরি হবে না? হতে পারে। ঠিক তেমনি নানা ফর্মে আমরা দেখলাম, এটাও তো সত্য। হ্যাঁ, শহীদ হয়েছে, এটা যেমন সত্য, ঠিক তেমনি যাকে শহীদ বলে ঘোষণা দিয়ে তার নামে সুবিধা নেওয়া হয়েছিল, সেটাও তেমনি একটা অপমানজনক সত্য। ফলে সেই জন্য বারবার যাচাই করতে হবে। সরকারি হিসাবে যদি 844 জনের মৃত্যু হয়, তাহলে এই 844 জনের তালিকা প্রকাশ করা এবং সেটাকে যাচাই করা খুব কি কঠিন কাজ আজকের এই ডিজিটাল যুগে? তা তো কঠিন কাজ নয়। কিংবা অনেকের তো মৃতদেহ পাওয়াই যায়নি, গণকবরে দাফন করা হয়েছে এমন মৃতদেহ পাওয়া না গেলে তার বাবা মাকে তো পাওয়া যাবে। তাহলে বাবা মা বলবে যে আমার সন্তানকে আমরা পাচ্ছি না, তাহলে সেটাও তো নিখোঁজ সন্তানের। যেমন ধরুন, ছোট্ট একটা প্রাসঙ্গিক বলে একটা কথা বলি, জুরাইন কবরস্থানে গেলে ওখানে দেখবেন অচিহ্নিত শ্রমিকদের কবরস্থান। তার মানে তাজরিনে আগুনে পুড়ে যখন মারা গিয়েছিল, তাদের মধ্যে কারো ঠিকানা পাওয়া যায় নাই, নামটা পাওয়া যায় নাই, কিন্তু তাদের ওই ছোট্ট ইয়েটা, ভস্যটা ওখানে দাফন করা হয়েছে, লেখা হয়েছে অচিহ্নিত শ্রমিকদের কবরস্থান। তো সেই রকম আমাদের অচিহ্নিত মৃতদেহ কোথায় ছিল? মৃতদেহ কিছু মৃতদেহ মর্গে ছিল, আর কিছু মৃতদেহ হয়তো খুঁজে পাওয়া যায়নি। বাবা মা বলতেন ভয়ে ভয়ে কেউ তথ্য রাখেন নাই, এমন তথ্য, এমন খবরও আছে। 5ই আগস্টের পরে তার ভয় ছিল না, আগে কথা বলছি। তাহলে হ্যাঁ, আমাদের তো হিসাবটা হচ্ছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের আগে তো আর হিসাব ছিল না, তখন তো গুলি খেয়েও সে গোপনে চিকিৎসা করেছে, কিন্তু হিসাবটা তো হচ্ছে 5ই আগস্টের পরে। পুড়ে যাওয়া লাশের সংখ্যা যদি পাওয়া যায়, ওই যে আপনার মনে আছে আশুলিয়াতে পুড়ে ফেললো ভ্যান সহ, সেটার সংখ্যা যদি পাওয়া যায়, তাহলে অন্য ভাবে মারা গেল সেটা কেন পাওয়া যাবে না? ফলে উচিত ছিল এগুলো সবগুলোকে এই 2 বছরে, বেশ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় ছিল। এই সময় তারা যে সমস্ত কাজে লিপ্ত ছিলেন তার চাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। জুলাইয়ের চেতনাটা কি ছিল, সেই আকাঙ্ক্ষায় মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই মানুষদের আকাঙ্ক্ষা পূরণের পদক্ষেপ নেওয়া, তাহলে আমরা কতটা পূরণ হয়েছে বলে মনে হচ্ছে সেইটা আলোচনা আমি পরে আসি। আগেরটা আগে শেষ করি। তাহলে আমাদের জুলাই নিয়ে এই বিভ্রান্তিটা থাকতো না। জুলাইয়ের বিভ্রান্তিটাকে মনে হয় জিয়ে রাখা হলো। জুলাইয়ের এটাকে আরও অনেক দিন যেন মানুষ এটা নিয়ে কথা বলতে পারে, পক্ষে বিপক্ষে তর্ক করতে পারে, সেরকম একটা জায়গায় ফেলে দিয়ে গেলেন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের বাসনা বোধহয় এটাই ছিল যে জুলাইকে বিতর্কিত করে রাখো, অথচ জুলাই বিতর্কিত হওয়ার কথা ছিল না। আচ্ছা, 90 নিয়ে খুব বেশি কি বিতর্ক হয়? তখন তো আমরা না, অত মারা যায়নি, কিন্তু এতটা ডিজিটালও ছিলাম না আমরা। 69 নিয়ে কি এত বিতর্ক হয়? 69 নিয়ে হয় কি, 69-এর আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে, 90-এর আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে সেটা নিয়ে। কিন্তু জুলাইয়ের পরে যে ঘটনাগুলো ঘটলো সেটাই কিন্তু জুলাইকে বিতর্কিত করে তুলেছে। জুলাইয়ের আগে এটা ছিল একটা প্রতিবাদের স্ফুরণ, আর জুলাইয়ের পরে হয়ে গেল যে জুলাইয়ের কথা বলে আমাদেরকে কি প্রতারিত করা হলো কি না, এই আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আমরা যেটা দেখতে চাই, জুলাইয়ের পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের দায়িত্ব ছিল জুলাইয়ের মর্যাদাটা রক্ষা করার। আপনার কি মনে হয় জুলাই আন্দোলনকে প্রতারিত করা হয়েছে বলে মনে হয় আপনার? কতক্ষণ সময় দেবেন তার উপর নির্ভর করবে। যদি কথার পিঠে কথা হয় তাহলে তার উত্তর দিয়ে আমি সুবিধা করতে পারবো না। 2 মিনিটে বলুন। 2 মিনিটে বলা, জুলাইয়ের আকাঙ্ক্ষা কি কি ছিল? বৈষম্য বিরোধী। এইবার বাজেটের আগে আমাদের মাথাপিছু আয়ের যে কথা বলা হলো, আমাদের মাথাপিছু আয় হয়েছে $3020। $3020 মানে প্রতি বছর একজন মানুষের মাথাপিছু আয় হচ্ছে 3,68,000 টাকা। তা আমাদের শ্রমিকরা কত টাকা বেতন পায়? তাহলে মাথাপিছু আয় আছে, কিন্তু শ্রমিকদের আয়টা বাড়েনি। আচ্ছা, জুলাইয়ের এই সময় আমরা যদি দেখি, এই 1.5 বছরের মধ্যে বাংলাদেশের কোটিপতি, নতুন কোটিপতি কত বেড়েছে? 10,337 জন। এই কোটিপতি বাড়লো, আরেকদিকে হাজার হাজার মানুষ কর্মচ্যুত হয়ে গেল। আকাঙ্ক্ষা কি বাস্তবায়িত হলো? কোটিপতি হওয়া দরকার ছিল নাকি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হওয়া দরকার? শ্রমিকদের কর্মসংস্থান। আচ্ছা, জুলাইয়ে যে কৃষকের সন্তানরা জীবন দিয়েছিল, জুলাইয়ের পরে কৃষক কি তার ফসলের ন্যায্য মূল্য পেয়েছে? এবার আলু নিয়ে কৃষক কি বিপদে পড়েছে?
বোরো ধান উৎপাদনের পরে বোরো ধানের দাম নিয়ে কৃষকরা কি হয়রানির মধ্যে পড়েছে? সে যদি বলে তো জুলাই তো কৃষকের আকাঙ্ক্ষা পূরণ করলো কোথায়? জুলাইয়ের পরে দেখলাম কিছু মানুষ অস্বাভাবিক সম্পদের অধিকারী হয়ে গেলেন। এটা কি জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল? কিংবা জুলাইয়ের পরে দেখলাম জুলাইয়ের আগে যে মেয়েরা রাস্তায় না নামলে জুলাই আন্দোলনটাকে হয়তো এতখানি সফল করা যেত না, সেই মেয়েরা রাস্তা থেকে কিভাবে মুখ লুকিয়ে ঘরে পালাবে সেই পথ খুঁজছে। কেন এটা হলো? আমরা সকলের সমান অধিকারের প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম এই সমাজে। যে সমাজে নারীরা বাইরে বেরোতে ভয় পায়, সেখানে জুলাইয়ের চেতনা কীভাবে প্রতিষ্ঠিত হলো? যদি এগুলো বলি, তাহলে এগুলো করার দায়িত্বটা কার ছিল? ফলে সেই জায়গায় আমরা দেখলাম যে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিষয়টাকে বাদ দিয়ে জুলাইয়ের পর কে কত বেশি পেয়েছে বা কে কত বেশি পেতে পারে তার একটা প্রতিযোগিতায় লিপ্ত হলো। আগে যে প্রতিযোগিতা ছিল অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার প্রতিযোগিতা, পরে হয়ে গেল যে অত্যাচারীদের ফেলে যাওয়ার সম্পত্তি কে কত দখলে নিতে পারে তার প্রতিযোগিতা। সেদিক থেকে যদি দেখি, জুলাইয়ের সেই স্বপ্নটা কিন্তু মানুষকে যতখানি সংগ্রামে এনেছিল, জুলাইয়ের পরে যারা ক্ষমতা এসেছিলেন তারা স্বপ্নটাকে সুযোগে রূপান্তরিত করে। তার মানে আপনি জুলাইকে আন্দোলনের যে স্টেক হোল্ডার যারাই ছিল তারা এর জন্য দায়ী বলবো না, তারা এর মর্যাদাটা রক্ষা করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ নীলাফাত চৌধুরী মনি। যদি একটু যাই, আপনি একটু করে বলতে চেয়েছিলেন যে 845 জনের শহীদ হয়েছেন, এরকম একটা তথ্য এখনো খুঁজে বের করতে পারেনি। আপনি কি মনে করেন কিনা আসলে সরকার এই গত সরকার, অন্তর্বর্তী সরকারতে তথ্য বের করতে ব্যর্থ হয়েছে, এটা কি মনে করেন কিনা? বা আপনি কি মনে করেন কিনা যে 844 জন বা 845 জন যে কথাগুলো বলছে, এগুলো সবগুলো তথ্য নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। রতন ভাই এক্সিলেন্ট বলেছেন। সেইখানে আমি সংখ্যা তত্ত্ব নিয়ে কথা বলার আগে এইটুকু বলতে চাই, উনি তো বলেই ফেলেছেন যে এই দেড় বছর একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় ছিল, যে সময়টায় সংখ্যা নিরূপণ বলেন, আহত নিরূপণ বলেন, আপনার পঙ্গু নিরূপণ বলেন, এই জিনিসগুলো করে পার্ট বাই পার্ট যে সমস্ত 64টা জেলায় যদি চিরুনি অভিযান করেন, লাগে না ওরকম আপনি ডিসিএসপিকে বলেন, উনি আপনাকে তথ্য দিবে। আপনি ইউনোকে বলেন, উনি আপনাকে তথ্য দিবে। আমরা যে এলাকায় যাই শুনি এই এলাকায় 12 জন শহীদ হয়েছেন, এই এলাকায় 6 জন শহীদ হয়েছেন, এই এলাকায় 9 জন শহীদ হয়েছেন। ওই শহীদদের পরিবারের নাম ঠিকানা সহ শহীদগুলোকে যোগ দেন, তাহলে হয়ে যায়। তাহলে আপনার জাতিসংঘ একরকম কথা বলেন, সরকার একরকম কথা বলেন, বাইরে একরকম। আপনি যেমন 840-45 বললেন সরকারি হিসাব, আরেকজন বললেন 1400-র মতো, আরেকজন বললেন 1500-র মতো। দেখেন আপনি আজকে যদি রাতে 10টা-20টা টকশো হয়, এগুলো আপনি শোনেন, দেখবেন কারোর সঙ্গে কারোর সংখ্যাটা মিলছে না। আমি তো চাই, আমরা চাই প্রতিবেদন, জাতিসংঘের তথ্য, এটা কি আপনি বিশ্বাস করেন কিনা? আমি আমার জায়গা থেকে যদি আমি ঠিক মতো না দিতে পারি, 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে ওনারা যে সংখ্যাটা নিরূপণ করেছেন সেটাই যে সম্পূর্ণ সত্যি হবে, সেটা তো আমাকেই প্রুভ করতে হবে। এই প্রুফটা তো এই পর্যন্ত উঠে আসে নাই। তাহলে আমি আমার দেশ ছেড়ে তো আরেকজনকে আমি আবার বিশ্বাস করবো, এটাও তো দেখতে খারাপ দেখা যায়। আমি দেশকেই বিশ্বাস করতে চাই, এবং এটা কিন্তু অঙ্ক। এটা আপনার এরকম না যে আপনার সমাজবিজ্ঞান যে এক এক জায়গায় এক এক এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি ডেফিনেশন দাঁড় করাবেন। এটা আপনার ম্যাথমেটিক্স, সব জায়গায় একই রকম আপনার ফলাফল আসার কথা। তো সেই জায়গায় যখন এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 4 তারিখে একটা প্রোগ্রাম করলেন, যখন পঙ্গু ছেলেটা যখন বললেন যে অনেকের অনেক হয়েছে, আমি তো এখানেই দাঁড়িয়েছি, আমি দাঁড়াতেও পারি না, আমাকে ক্র্যাচে দাঁড়াতে হয়। তো আমরা তো এই উত্তরটা এইভাবে জানার জন্য প্রস্তুত না। এটা আমাদের কষ্ট দেয়, আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। আমরা চাই যে ওরা আমাদের জন্য যা করেছে, আমরা এই দেশের হয়ে, এই দেশই তো করবে, তাদের জন্য করুক। কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতে আমরা পৌঁছতে পারছি না। এই কথাগুলোই যখন আমরা বলতে চাই, 4 মাস অতিবাহিত হয়ে গেল, 4 মাসে শোনেন, 4 মাসে বিএনপি কি একটা দিনের জন্য স্বস্তি পেয়েছে? বিএনপি যতটুকু করেছে, এই যে প্রোগ্রামটা বিএনপি যেভাবে সরকারিভাবে 4 তারিখে প্রোগ্রাম করলো, আপনি বলেন যে কয়টা প্রোগ্রাম ওইভাবে দেখলেন? আরও দল ছিল যারা অনেক কথা বলে। আমি চেতনাতে বিশ্বাস করি, কিন্তু চেতনা বিকৃতিতে বিশ্বাস করি না।
আমি চাই তাদের জন্য যতটুকু পারি করি, কিন্তু সেটাকে ফলাও করে ঢালাও সাজিয়ে আমি এটা নিয়ে বেচা কিনা করতে চাই না। তো সেই জায়গায় সরকার যেতটুকু পেরেছে, সরকার যদি আরেকটু চাপের মধ্যে থাকতে হয়তো আরও 2টা প্রোগ্রামে সরকারের মন্ত্রী মহোদয়রা বা সরকার প্রধান যেত প্রোগ্রামে, যদি আপনি একটা প্রোগ্রাম থ্রো করতেন, আমাকে দাওয়াত দিলে আমি আসতাম, রতন ভাইকে দাওয়াত দিলে রতন ভাই আসতো। তো আমরা তো চাই জুলাই বেঁচে থাকুক, জুলাই আমাদের একটা কণ্ঠস্বর হয়ে থাকুক, এবং জুলাই স্মরণ করিয়ে দিক যুগে যুগে যে প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে, যে তুমি যত স্বৈরাচার হও, যত অন্যায় করো, তোমারও একদিন শেষ হবে। তো এই জায়গাটা কিন্তু জুলাই থেকে এই প্রজন্মকে শেখা, এই প্রজন্মকে শেখানো। তো আগামী প্রজন্ম যারা আসবে তারাও শিখুক, আগামী সরকার যারা আসবে তারাও এটা শিখুক, আমরা এটা চাই। কিন্তু আমরা তো কোথায় যেন আমরা আটকে পড়ে থাকি। আমরা চাইলেও অনেক কিছু হয় না, আবার যেটা চাই না সেটা আবার অনেক সময় হয়ে যায়। তো এই জায়গাটা থেকে আমরা সরে আসতে চাই, যে আমরা অরিজিনালের মধ্যে থাকতে চাই। 71-এ কতজন শহীদ হয়েছিল অ্যাকুরেট কেউ বলতে পারে নাই, সেটা নিয়েও চেষ্টা চলে না, এখনো চেষ্টা চললে হবে। তখন 30 লাখ শহীদ হয়েছে এখনো দেখেন, এটা যদি বলেন আবার আমাকে নিয়ে আরো কথা হবে। এমনি আমি ভাই বটের চরমভাবে শিকার, তারপরে আমি এগুলা বলতে চাই না। আপনিও জানেন, রতন ভাইও জানে, আমরা সবাই জানি আমরা 71-এর প্রতি শ্রদ্ধাশীল, 71 আমাদের অস্তিত্ব। কিন্তু তার মানে এই না যে সব অসত্যকে সত্য পরিণত করতে হবে। আমাদের যা সত্যি আছে এটা লিখেই শেষ করা যাবে না। এই ইতিহাসটুকু কিছুটা মেনে চললেও অনেক হয়ে যাবে। তো সেইখানে আমাদের কিন্তু ধার দেনা করতে হয় না, কিন্তু আমরা যেখানে ধার দেনার দরকার নেই সেখানে ধার দেনা করি, যেখানে ধার দেনার দরকার সেখানে আমরা উজ্জ করি। এই জায়গাগুলো আমরা থাকতে চাই না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই 24 বেঁচে থাকুক, আমি মনে প্রাণে চাই 24 আমাদের যারা আহত সন্তানরা যারা চলে গেছেন তাদের ফ্যামিলিকে দেখা, এবং যারা এই যুদ্ধাহত এই 24-এর যে অভ্যুত্থানের তাদের মর্যাদাটুকু সব ক্ষেত্রে পাক, এটা আমরা চাই। সে প্রত্যাশা আপনি করেন। আপনি জুলাই নিয়ে আপনার অনেকগুলো প্রশ্ন আছে, সেই অনেকগুলো প্রশ্নের উত্তর না আপনার জানা নেই, একটি টক শোতে আপনি বলেছেন। আসলে কোন কোন প্রশ্নের উত্তর আপনার কাছে জানা নেই? অনেক প্রশ্নের উত্তরই তো জানা থাকে না। এটা কিভাবে জানা থাকে এখন পর্যন্ত? ওই যেটা বললেন সাধারণ জিনিসই, শহীদের সংখ্যাই তো আমরা জানি না। আমরা তারপরে কে এটার অগ্রভাগে কার নেতৃত্ব হয়েছিল পিছনের, যেটা ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে আমাকে মানে মাস্টার মাইন্ড হিসেবে, যে যারা এনেছেন মাস্টার মাইন্ডের নাম ঘোষণা করেছেন। 2-3বার ঘোষণা করার পরে কিন্তু উনি আবার ওই জায়গা থেকে সরে এসছেন। কিন্তু ওই জায়গা থেকে সরে আসার পরেও আমাদের তো জানা দরকার, জানতে চাওয়া উচিত। যেমন ধরেন জুলাইয়ের পরে যে সরকারটা হয়েছে, সেই সরকারের আপনার কি বলে মন্ত্রী পরিষদ, মানে উপদেষ্টা পরিষদের অনেক রকম কথা বলেছেন, যে কথাগুলার কিচেন ক্যাবিনেট, তাহলে পিছন থেকে কে করলো, সামনে থেকে কে আসলো, তাদের অবদান কি ছিল। তারপরে আপনার কেউ বলেছে ডিপ স্টেট ছিল, কিন্তু কিভাবে ছিল এগুলার কিন্তু কোনো আমরা পরবর্তীতে আর কিছু শুনি নাই। এখন হঠাৎ করে আপনার একটা সমস্যা হবে, তখন আপনি একটা বাণী ছাড়বেন, বাণী ছেড়ে সমস্যাটা চলে যাবে, আপনি বাণী থেকে সরে আসবেন, এটা তো হতে পারে না। এইটা 2024 সাল, বিজ্ঞানের স্বর্ণযুগ। সেই সময় যদি আপনি ধারণ করতে না পারেন, এআই কিন্তু বানানো হয়েছে ভালো ভালো কাজের জন্য। এআইকে যদি আপনি বাজে জিনিস বানান, বাজে কন্টেন্ট করেন, তাহলে তো হলো না। পৃথিবী অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য এআই আসছে। এআই দিয়ে যেমন কি সুন্দর আপনার ট্রাফিকিং করা হচ্ছে, এআই দিয়ে আপনার প্রত্যেকটা মানুষকে এখন কি বলে একটা ইসের মধ্যে ঢুকানো হচ্ছে যে সে কি কাজ করবে, তার অপরাধের জায়গাটা। এখন আপনি যদি নিজেই এআই দিয়ে আপনি একটা ভালো মানুষকে খারাপ বানায় ছেড়ে দেন, তাহলে তো হলো না। আপনাকে একটু প্রশ্ন করে শেষ করে আমি বিরতি যাব, এটা হচ্ছে প্রশ্ন উত্তরটা জেনে বিরতি যাব। আপনাকে নিয়ে বেশ কথা হচ্ছে যে আপনি জুলাই আন্দোলনটা একটা ডিজাইন ছিল, এরকম একটা বক্তব্য আপনি দিয়েছিলেন, এবং সেই বক্তব্যের বিপরীতে প্রতিবাদও করেছেন আপনাদের ছাত্র সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন আমাদের নেত্রী বা নীলুফা চৌধুরী। তিনি তার মুখে এইসব কথা, তারপরে তো সে আবার ওইটার আবার প্রতিবাদ লিপিও আরেকটা, আপনিও সেটা জবাব দিয়েছেন। আসলে আপনি কি বলতে চেয়েছেন, সে নিজেও আপনি জবাব কি বলতে দিয়েছে। চেয়েছেন, আসলে কি বলা হয়েছে?
দেখেন এইখানেই তো দুঃখটা, যে আমরা যা বলতে চাই সেটাকে যদি সঠিক সময় সঠিকভাবে না প্রকাশ করে কেটে ছেটে আপনি একটা কি বলে ফটো কার্ড বানান, একটা ভিডিও কার্ড বানান, তাহলে তো এই দেশের জন্য যারা কাজ করবে তাদের আপনি 2 দিন পরে খুঁজে পাবেন না। যারা অকাজ করবে তারাই সর্বোচ্চ বিচরণকারী হবে। আপনার বলা হলো যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটাকে কি আপনি একটা ডিজাইন মনে করেন? আপনি বলেন জুলাই তো, আন্দোলনটা জুলাই আন্দোলনটা যারা তার বিপক্ষে খেটেছে, যারা ধ্বংস করেছে, যারা আমাদের সন্তানদের মেরেছে, এটা কি তাদের একটা ডিজাইন ছিল না? তারা কিভাবে ধরবে, কিভাবে কখন স্নাইপার দিয়ে গুলি করবে, কখন হেলিকপ্টার থেকে গুলি করবে, কখন কোনো ঘরের চিপা থেকে জানালা থেকে গুলি করবে, এটা ডিজাইন ছাড়া কি হয় আপনি বলেন? আমাদের সন্তানরা যখন আপনার মাঠে গেল, আপনার মিছিলে গেল, রাস্তায় গেল, তখন আপনার সামনে কখনো বুকের মুখোমুখি গুলি করেছে, কখনো পেছন থেকে গুলি করেছে, কখনো উপর থেকে গুলি করেছে। এগুলো কি কোনো আপনার ডিজাইন ছাড়া হয়? পৃথিবীতে ডিজাইন ছাড়া, আপনি আমাকে নিয়ে টকশোতে বসেছেন রতন ভাই সহ, এটা কি আপনি ডিজাইন ছাড়া কে কোন পাশে বসবে, কিভাবে, কোন ক্যামেরাটা কিভাবে দেখবে, পৃথিবীতে ডিজাইন ছাড়া কিছুই হয় না। তাহলে আপনি এটাকে কেন এরকম করে ধরলেন? আমি তো বাজে কোনো কথা বলি নাই, বরং ওই কথাটার পরে আমি বলেছি যে আমাদের সন্তানরা যারা আবেগ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এসেছিল তাদেরকে এইভাবে মেরে ফেলা হয়েছে। আপনি দেখেন পরের লাইনটা এটা ছিল। তাহলে আমি যদি ওদের বিপক্ষেই কথা বলতাম তাহলে তো এই কথাটা বলতাম না। আপনি বলেন কথাগুলো কতটা আপনার সাংঘর্ষিক, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটা মানে আর আপনি কিছু বলতে না। চাইছেন তাহলে কি আন্দোলন দমাতে আওয়ামী লীগের ডিজাইনের কথা বলেছেন? এটা তো ফ্যাসিস্ট তো অবশ্যই আছে। আমার কথা হলো যারা এখন মাঠে নাই, আমি এদের নামটাও নিই না, কিন্তু ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট। আমার নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু নিজেই বলেছেন যে আমি প্রতিশোধ পরায়ণ না। আমার মাকে যদি আমি জিজ্ঞেস করতাম তাহলে আমার মা বলতো দেশের কাজ করো প্রতিশোধ নেওয়ার থেকে। তো আমি তো ওই জায়গা থেকেই এসেছি, ওই দল থেকেই এসেছি। তো আমি তো ওই কথাগুলো ওইভাবে হয়তো বলি নাই, কিন্তু কথাগুলো কি বুঝায় আপনার? যারা করেছে তারা তো ওই সময়ের সরকার ছিল, যারা করেছে ওই সময়ের সন্ত্রাসী ছিল, যারা করেছে ওই সময়ের আপনার সন্ত্রাসীদের সরকারের আজ্ঞাবহ আপনার দাসে পরিণত হওয়ার কিছু আমলা ছিল, এরাই তো এই জায়গাগুলাই করেছে। কাদেরকে নিয়ে করেছে সেই প্রশ্নটাও কিন্তু আরো আসে। এর মধ্যে দেশি বিদেশি আরো কেউ ছিল কিনা, এই প্রশ্নটা ছুড়ে দেওয়া যদি অপরাধ হয়ে থাকে, আমি তো ছুড়ে দিয়েছিলাম। এখন আমি আমার অপোজিশন, আমি আপনার মাধ্যমে কথা বলছি, আপনি একের অধিক প্রশ্ন করছেন এবং সেকেন্ডে প্রশ্ন করছেন। আমি সবগুলো উত্তর একবারে দিতে না পেরে আমি ছুড়ে দিয়েছি প্রতিপক্ষের কাছে বলটা, সে কোনো আনসার করে নাই, সেটা তো আমার দায় না। তো এই জায়গাগুলো থেকে প্রত্যেক দিন যে একদম হিসাব করে একদম ফর্মুলার মধ্যে ফেলতে হয়, টকশো কিন্তু ফর্মুলায় ফেলার জিনিস না। টকশো খুব স্বল্প সময়ে অনেকগুলো কথা বলতে হয়। সে অনেকগুলো কথার মধ্যে কোনোটা যদি অসমাপ্ত থাকে, আগের পরের কথাগুলো বিবেচনা করে কিন্তু এটাকে বিবেচনাধীন হিসেবে ধরা হয়। তাহলে সেই জায়গায় কেন কে বা কারা যারা বটবাহিনী দিয়ে আমার পিছনে লেলিয়ে দিতে চেষ্টা করছে, তাদের বুঝতে হবে যে সত্য সবসময় সত্য ধীরগতিতে আগায়, কিন্তু সত্যই থাকে। তারা চাইলেই আমাকে অনেক কিছু করতে পারবে, আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি না। মানে আপনার কথাকে বলতে চাচ্ছি আপনি কথাগুলোকে ঘুরানো হয়েছে বিষয়টা এমন? এটা আপনি নিজেও বুঝবেন, আপনি নিজে যদি দেখে থাকেন, এটা তো বলার কোনো অপেক্ষা থাকে না। রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। রাজিকুজ্জামান রতন, আপনার কি মনে হয় আসলে এই যে জুলাই আন্দোলনে আমরা বারবার একই কথা বলি যে 7.62 রাইফেল ব্যবহার করা হয়েছে, স্নাইপার ব্যবহার করা হয়েছে। একসময় সাখাওয়াত হোসেন, যিনি উপদেষ্টা ছিলেন, আমাদের সাবেক উপদেষ্টা, তিনি বলেছেন যে এই গুলি কোত্থেকে এসেছেন। তিনি আবার স্বীকার করে বলেছেন না, আমি এভাবে বলিনি। যদিও আবার ডেইলি স্টারের তথ্য বলছে যে এইসব অস্ত্র আমদানি করা হয়েছিল 2022 সালে সরকারের পক্ষ থেকে 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল আমদানি করা হয়েছিল। তাহলে আবার যে গতকালকে যে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনিও বলেছেন যে এই যে স্নাইপার ব্যবহারের যে একটা তদন্তে উঠে এসে স্নাইপার ব্যবহার করা হয়েছে। তাহলে কি এটা দিয়ে কনফার্ম করা যায় যে আসলে আন্দোলন দমাতে স্নাইপার ব্যবহার করা হয়েছিল, 7.62 মিলিমিটারের রাইফেল ব্যবহার করা হয়েছিল? এটা কি এখন আমাদের আলোচনা করার কথা? সাধারণ মানুষ অনুমান করে, আর গোয়েন্দা বিভাগ তদন্তের মাধ্যমে সেটা সত্যতা খুঁজে বের করে, আর বিচার বিভাগ বিচার করে অপরাধীদের শাস্তি দেয়। এখন বিচার বিভাগে কি বলা হলো সেটার উত্তর আমাদের দিতে হবে।
তাহলে কি দাঁড়ায়? তাহলে বিচার বিভাগের দায়িত্ব বলা হচ্ছে যে এই 7.62 রাইফেল এখানকার নয়, বাইরে থেকে এসছে, বাইরে থেকে গুলি করা আমাদের হচ্ছে। এই এখানে ধরনের যতগুলো রাইফেল আছে propaganda আমরা শুনছি। আমাদের এখানে যতগুলো রাইফেল আছে তার মধ্যে প্রায় সবই তো বাইরে থেকে কিনে নিয়ে আসা। আমাদের অ্যামুনিশনও বাইরে থেকে নিয়ে আসা। আমাদের গাজীপুরের যে যেটা সমরাস্ত্র কারখানা, সেখানে আমাদের কতটুকু অস্ত্র তৈরি করি। ফলে আমাদের যে ধরনের অস্ত্র ব্যবহার হয় সেই অস্ত্রগুলো হয় আর্মিতে ব্যবহৃত হয়, না হলে পুলিশে ব্যবহৃত হয়, না হলে বর্ডার গার্ডে ব্যবহৃত হয়। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের সেনাবাহিনীর জন্য, পুলিশ বাহিনীর জন্য, বর্ডার গার্ডের জন্য যে অস্ত্র ব্যবহার কেনা হয়েছে জনগণের টাকায়, সেই অস্ত্র কি সেনাবাহিনী ছাড়া, পুলিশ ছাড়া অন্য কারো হাতে গেছে? যদি গিয়ে থাকে সেই অস্ত্রটা কার মাধ্যমে গেল সেটা খুঁজে বের করা দরকার। কারা ব্যবহার করেছে তাদেরকে চিহ্নিত করা দরকার। এবং তার দ্বারা ভিকটিম হয়েছে যারা, ভিকটিমরা হচ্ছে একটা এভিডেন্স যে আমার শরীরে যদি 7.62 বোরের একটা বুলেট থাকে, এটা একটা এভিডেন্স যে আমার শরীরে এই বুলেট দিয়ে আমাকে আঘাত করা হয়েছে। তারপরে তো পরবর্তী কাজ হচ্ছে গোয়েন্দা সংস্থার, এই বুলেটটা তাহলে কোন বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল, সেই বন্দুকটা ট্রিগারটা চিপেছিল কে, সেই বন্দুকটা তার হাতে গিয়েছিল কিভাবে, এটা কি বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে যদি হয়ে থাকে, এটা সরকারি হিসাব অনুযায়ী 18,000 রাইফেল আমদানি করা হয়েছে। এটা কি 18,000-এর বাইরে না এটা 18,000-এর মধ্যে? যদি 18,000-এর মধ্যে হয় তাহলে সরকারি কোষাগার থেকে এই রাইফেল বাইরে গেল কিভাবে? আর 18,000-এর বাইরে যদি হয় তাহলে এটা কি অবৈধ পথে অস্ত্র আমদানি হয়েছিল? সেই সমস্ত কিছুর উত্তর তো দিতে হবে আর গোয়েন্দা সংস্থার। এখন আমাদের যদি চিফ প্রসিকিউটর এই প্রশ্নগুলো তুলে থাকেন, তিনি রাইটলি প্রশ্নগুলো তুলেছেন যে এগুলোর উত্তর আমাদের পাওয়া দরকার। আমরা তো জনগণের পক্ষ থেকে জানতে চাইবো যে উত্তরগুলো পাওয়া দরকার। আমরা তো গিয়েছিলাম আন্দোলন করতে, নিরস্ত্র মানুষ যখন আন্দোলনে ক্ষিপ্ত হয়, উত্তেজিত হয়, তখন তার হাতে অস্ত্র থাকে কি? ইট ছোড়ে, লাঠি দিয়ে মারে। আর বিপরীত পক্ষে যদি সরকার সেটাকে দমন করতে চায়, সে লাঠিচার্জ করে পুলিশকে দিয়ে, টিয়ার শেল, গরম পানি, কখনো কখনো ছড়রা বন্দুকের গুলি। তারপরে আমরা দেখি বন্দুকের গুলি, প্রাণঘাতী বন্দুকের গুলি। এবং এবার আমরা দেখেছি আরও বেশি অধিক মারণাস্ত্র, যেটা বলা যায়, যেটা সাধারণত আন্দোলন দমন করার জন্য বা একটা জমায়েতকে ডিসপার্স করার জন্য, জমায়েতকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা উচিত নয়। এটা জাতিসংঘ কনভেনশন অনুযায়ী উচিত নয়। এমনকি প্রত্যেকটা দেশের যতগুলো রুলস থাকে তার মধ্যেও এগুলো কিন্তু নিষিদ্ধ করা আছে, সেগুলো ব্যবহার করতে দেখেছি। এখন যে সাউন্ড গ্রেনেডটা ব্যবহার করা হয়, এই সাউন্ড গ্রেনেডটাও তো ইনজুরিয়াস টু হেলথ। মানে এত উচ্চ শব্দ, এটা দিয়ে মানুষকে বধির করে দেওয়াটা কি উচিত হবে? একটা সময় যে টিয়ার শেলটা নিক্ষেপ করা হয়েছিল, পরে বলা হয়েছিল এই টিয়ার শেলটা উচিত নয়, এটা আপনি মিছিলকে ছত্রভঙ্গ করতে গিয়ে তাদের জীবনের জন্য তাদেরকে কি পঙ্গু করে দেবেন? ফলে এগুলো প্রশ্ন কিন্তু আসছে এখন লাঠি হাতে থাকলে কখন লাঠি চার্জ করা যাবে সেগুলো নিয়ে নিয়ম আছে না? ফলে প্রসিকিউটর যখন এই প্রশ্নটা তুলেছেন, আমরা মনে করব যে এর পরে আদালত শুধু রায় দেবে তা না, মানে ভার্ডিক্ট দেবেন তা নয়, আদালত বিচারও করবেন যে অস্ত্রের ব্যবহারটা কখন হতে পারে, কতটুকু মাত্রায় হতে পারে, কতখানি পর্যন্ত ক্ষতি সাধন সে করতে পারে, সেগুলোর সুনির্দিষ্ট গাইডলাইন যেন ফলো করা হয়। আর যদি কোনো অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে যায়, তারও তদন্ত হওয়া উচিত যে রাষ্ট্রের অস্ত্র সিভিলিয়ানের হাতে গেল কেমন করে। আর যদি কোনো অস্ত্র অবৈধ অস্ত্র হয়, তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করার ক্ষেত্রে আমাদের বাহিনীগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটাকেও তাহলে বিচারের আওতায় আনতে হবে। ফলে একটা ঘটনা অনেকগুলো ঘটনার উৎস মুখ খুলে দিয়েছে। ফলে আমরা এগুলো আলোচনা করব। সেক্ষেত্রে যদি তিনি বলেছেন যাত্রাবাড়ির একটি ঘটনা মামলা তদন্তে উঠে এসেছে, পুলিশ কর্মকর্তাদের নামে যে অস্ত্র বন্টন করা কথা ছিল, দেখানো হয়েছে, বাস্তবে অস্ত্রগুলো আওয়ামী সন্ত্রাসীদের হাতে পৌঁছেছে। এবং সেই সাথে সাখাওয়াত হোসেন, সাবেক উপদেষ্টা, তিনিও বলেছেন এমন অস্ত্র দেখা গেছে, এমন ভিডিও দেখা গেছে, লুঙ্গি পরা, হেলমেট পরা, গেঞ্জি পরা, ওদের হাতেও সেই রাইফেল তিনি দেখেছেন। তাহলে এরা কারা বলে মনে হয় আপনার? এখন দেখা গেছে, আমাদের উপদেষ্টা বলছেন এটা দেখা গেছে, তার মানে সে লুঙ্গি পরা মানুষটা চিহ্নিত, হেলমেট পরা মানুষটা চিহ্নিত না হলেও তার বডির অবয়বটা আছে। ফলে এই ফুটেজ বিশ্লেষণ করে সেই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তো বেরিয়ে আসবে আপনি এই অস্ত্রটা কোথা থেকে পেয়েছেন, আপনি তো ওই সরকারি বাহিনীর লোক না, তাহলে আপনার হাতে এই অস্ত্রটা আসলো কোথেকে? তখন না একটা থেকে একটা, অনেক সময় তদন্ত অঙ্কের মতো। আমরা যখন যৌগিক অঙ্ক করি না, যেমন বলি যে আমরা বলি সরল করো, আমরা বলি সরল অঙ্ক না, আসলে অঙ্কটাকে সরল করো। একটা বড় অঙ্ক দেওয়া হয়েছে, একটু সরল করে শেষ পর্যন্ত এটাকে একে পরিণত করো। তাহলে এখানে
যোগের কাজ কখন হয়, গুণের কাজ কখন হয়, ভাগের কাজ কখন হয়, বিয়োগের কাজ কখন হয়, এর কাজ কখন হয়, এগুলো আমাদের ম্যাথামেটিক্স একটা ল আছে না, ইনভেস্টিগেশনের একটা ল। এই ল মানে শুধু আইন না, এটা হচ্ছে নিয়ম, কোন নিয়মে ইনভেস্টিগেশন হবে। প্রত্যেকটা ইনভেস্টিগেশনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকেও ধাপে ধাপে অগ্রসর হতে হয়। হয়ে তো তারা খুঁজে বের করে এর উৎস কোথায়, এর বিস্তৃতিটা কতটুকু হয়েছে, এর ভয়াবহতাটা কি ছিল, এবং এর মধ্যে কতখানি আইন ভঙ্গ হয়েছে, সেগুলো তো খুঁজে বের করার দায়িত্ব এখন সরকারের। এখন আমাদের উপদেষ্টা যখন বলেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তখন নিশ্চয়ই তিনি একটা পদ থেকে দায়িত্বশীল কথা বলেছিলেন। তাকে সরে যাওয়া মানে কিন্তু দায়িত্বটা অবহেলা করা নয়, বরং যে কথাটা তিনি বললেন সেই কথাটা জনগণের মনের মধ্যে গেঁথে গেছে। তাহলে এই অস্ত্র এলো থেকে, এই অস্ত্র ব্যবহার করলো কারা, এবং এই অস্ত্র যারা এখনও তারা কি ফেরত দিয়েছে, এই অস্ত্র কি কোষাগারে ফিরে গেছে, অস্ত্রাগারে ফিরে গেছে, নাকি অস্ত্রটা এখনও সমাজে আছে, এগুলো প্রত্যেকটারই উত্তর এখন আমাদের সরকারের দেওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে আরেকটি এখানে সংস্কৃতি উপদেষ্টা সাবেক মোস্তফা সরোয়ার ফারুকী তার পেজে একটা পোস্ট দিয়েছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে কেউ কেউ ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করার চেষ্টা করছেন, এখনও তারা খুব দুর্বল কিছু কৌশলে ফ্যাসিবাদকে ঢাল দেওয়ার চেষ্টা করছে, তাদের মধ্যে সাংবাদিক, শিল্পী, মডেল, এরকম নানান রকমারি নামের আড়ালে এসব করে যাচ্ছেন, অর্থাৎ ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করছেন বলে অভিযোগ করেছেন। আসলে ফ্যাসিবাদের সম্মতি উৎপাদন করার চেষ্টা আপনি কি দেখছেন কিনা বর্তমানে? এখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে কি, রাজনৈতিক বিরোধিতাকে ট্যাগ দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। আচ্ছা, আওয়ামী লীগের কারো সঙ্গে সম্পর্ক থাকাকে আমরা তাদেরকে ফ্যাসিস্টের দোষর বলছি তো। তাহলে আমাদের যারা এরকম কথা বলছেন তাদেরও আত্মীয় স্বজনদের অনেকেরই কিন্তু আওয়ামী লীগের নানা জনের সঙ্গে নানা ধরনের সম্পর্ক আছে। তাদেরও আছে যারা বলছেন তাদের। তাহলে এখন কি বলবেন? তাহলে নিজেকে সুরক্ষিত রেখে অন্যকে আক্রমণ করার এই মানসিকতাটা কেন হয়? তার মানে কিছু দুর্বলতা নিজেদেরও আছে হয়তোবা। এখন যে কাজ করলে কেউ ফ্যাসিস্ট হয় সেই কাজ যদি আমি করি, একসময় বলেছিলেন যে কণ্ঠরোধ করা অন্যায়, যদি আপনার কণ্ঠরোধ করা অন্যায় হয় তাহলে আমার কণ্ঠরোধ করা অন্যায়। এই কথাটা একসময় আসছিল না, যে আমরা কি কারণে মানুষের অধিকারের কথা বলবো? অধিকার কখনো নির্বাচিত অধিকার নয়, অধিকারটাকে সার্বজনীন রূপ দিতে হবে। সিলেক্টিভ রাইট ইজ নট এ রাইট অ্যাট অল। তো আমাদের সেই রকম জায়গা দিয়ে দেখি যে যদি যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ে ছাত্ররা নেমে এলো, ছাত্রদের পাশে শ্রমিকরাও নেমে এলো, যে কারণে সংখ্যায় ছাত্রদের চাইতে শ্রমিকদের মৃত্যুর তালিকায় সংখ্যাটা বেশি। এখন তারপরে যদি কেউ দেখে যে বুলেটের সামনে দাঁড়াতে যে ছেলেটা ভয় পেল না, যে মানুষটা লুঙ্গি পরা মানুষ বুলেটের সামনে দাঁড়াতে ভয় পেল না, যে মা তার সন্তানকে নিয়ে মিছিলে আসতে ভয় পেল না, তারা যদি দেখে যে টাকার বস্তার কাছে কেউ মাথা নিচু করে আছে, তখন তারা কি অপমানিত হবে না? আমরা তো বুকের রক্ত দিতে গিয়েছিলাম, আমরা তো ক্ষমতা কক্ষিগত করার জন্য যাই নাই। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমেছিল, কয়জন ক্ষমতার স্বাদ পেয়েছে? কয়জন অবৈধ ক্ষমতা পেয়েছে? কয়জন তারপরে জুলাইয়ের পরবর্তীতে নিজেদের সুবিধার পথ খুঁজেছেন? তারা তো খোঁজেন নেই। তাহলে তাদের অবদানকে কি আপনি স্বীকার করবেন না? তারা যদি বলে যে আমরা তো লড়াই করলাম, আমাদের লড়াইয়ের পরে যে প্রত্যাশিত বাংলাদেশটা চেয়েছিলাম সেই দেশটা দেখছি না, তখন যদি তারা সমালোচনা করে, তখন কি আবার তাকে ফ্যাসিস্টের দোষর বলবেন? অথচ এই মানুষের সহযোগিতা ছাড়া কি জুলাই আন্দোলন সফল হতো? জুলাইয়ের পরে যে উপদেষ্টারা ক্ষমতায় আসলেন তার মধ্যে কয়জনকে আপনারা সাংবাদিকরা রাজপথে দেখেছিলেন? তারাই পরে আমাদেরকে সবক দিচ্ছেন, তারাই আমাদেরকে ধমক দিচ্ছেন, তারাই আমাদেরকে আবার দোষর বানিয়ে দিচ্ছেন, কারণ যখনই আমরা প্রশ্ন করছি। কিন্তু জুলাইয়ের বড় শিক্ষা ছিল প্রশ্ন করা। যে ক্ষমতায় যিনি আছেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, জনগণ তাকে প্রশ্ন করবে। প্রশ্ন করবে কেন? সঠিক উত্তর পাওয়ার জন্য। প্রশ্ন করবে কেন? যে আমরা দেশটাকে যেমন দেখতে চেয়েছিলাম তেমন তোমরা রাখছো না কেন, দেশটাকে অগ্রগতির দিকে নিয়ে যাও। আচ্ছা, জুলাইয়ের পরে 25 সালে বলল যে আমাদের দেশ থেকে সুইস ব্যাংকে টাকার পরিমাণ 41% বেড়ে গেছে। এই কথাটা বললে আমাকে কি প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে, নাকি এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে? তাহলে সেই সময় যারা ক্ষমতা ছিলেন তাদেরকে বলতে হবে কেন সুইস ব্যাংকে টাকার পরিমাণ 41% বেড়ে গেল, সেই সময় কারা ক্ষমতায় ছিল এবং কাদের সহযোগিতায় এই টাকাটা বেড়েছে, দেশ থেকে কেমনে বেরোলো, দেশ থেকে কেমনে টাকাটা বেরোলো। এই প্রশ্নগুলো করাটা কি অধিকার পায়নি মানুষ? এই প্রশ্ন করার অধিকার পাওয়ার জন্যই তো মানুষ
বুলেটের সামনে দাঁড়িয়েছিল। তারা বলছিল না যে বুক পেতেছি গুলি কর। তাহলে কেন গুলির সামনে তখন দাঁড়িয়েছিল এই ছাত্ররা, যুবকরা? তো ফলে এইটা একটু খেয়াল রাখতে হবে, আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। যে প্রশ্নটাকে থামিয়ে দেওয়ার সক্ষমতা আমরা ফ্যাসিস্টদের মধ্যে দেখি। প্রশ্ন করলে তাকে দমন করার প্রবণতা আমরা স্বেচ্ছাচারী যারা তাদের মধ্যে দেখি। প্রশ্ন করলে উত্তর দেওয়ার দায়িত্বটা আমরা পেতে চেয়েছিলাম। আজকে আমি উত্তর দিতে পারবো, নট দ্যাট। যদি বলে প্রশ্ন, ঠিক আছে, আমি এটার উত্তর খুঁজে বের করছি, আমরা একটা উত্তর দেবো, কারণ মানুষ প্রশ্ন করেছে, তার উত্তর দেওয়ার দায়িত্ব। তিনি এখন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হন, আর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হন, আর শিক্ষা বিষয়ক উপদেষ্টা হন। আর শিক্ষা বিষয়ক উপদেষ্টাকেও যদি কেউ প্রশ্ন করে, আমরা অভ্যুত্থানের পরে 1.5 বছরে শিক্ষা ব্যবস্থার দুর্নীতি কতটুকু দূর করার চেষ্টা করেছি? আমাদের চিকিৎসা ব্যবস্থা থেকে দুর্নীতিটা দূর হলো না কেন? কেন হামে এত সংখ্যক শিশু মারা গেল? 700 পার হয়ে গেল হামের। তাহলে হামের টিকা কেনার ক্ষেত্রে কোথায় দুর্বলতা ছিল? এই প্রশ্নগুলো কি করবে না মানুষ? অবশ্যই করবে। জি, অসংখ্য ধন্যবাদ নীলোফার চৌধুরী মণি। যদি এইভাবে বলি যে চিফ প্রসিকিউটর বলেছেন যে আওয়ামী লীগের বিচারের তদন্ত চলছে, বিচার চলছে, এবং সেই সাথে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। বিএনপির হাতে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে? দেখেন, বিএনপি সবসময় আইনের অনুশাসনে বিশ্বাসী। আইন কি করবে সেটা আইনের ব্যাপার। আইন তার চুলচেরা বিচার বিশ্লেষণ করবে। যদি এই জুলাইয়ের সাথে সংশ্লিষ্টতা দেখে, তখন আইনের জায়গায় তার বিচার করবে। বাট বিএনপি তো বলেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, যে উনি কোনো আপনার প্রতিশোধে বিশ্বাস করেন না। দেখেন, এটা শুধু তাই না, আমি প্রমাণ সহই বলি, প্রধানমন্ত্রীর সাথে তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিল নেই। আপনার আওয়ামী লীগের সাথে তো বাংলাদেশের, আমি এটা পরে যাচ্ছি, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের অনেকখানি আওয়ামী লীগ আছে, একদম নাই তা তো না। সেইখানে বিএনপি সরকার ওইভাবে যে ধরপাকড়, যেটা যে ঢালাওভাবে আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে করতো, মামলা থাকুক আর না থাকুক, আগে অ্যারেস্ট করতো, তারপরে অখ্যাতর মধ্যে ঢুকিয়ে দিত, 10টা 20টা মামলা, জামিন নিয়ে গেট পর্যন্ত আসতো, তারপরে আবার তাকে নতুন মামলা দিয়ে ঢুকিয়ে দিত। বাট বিএনপি তো তা করছে না। শুধু তাই না, তোফায়েল আহমেদ সাহেব যখন মারা গেলেন, তাদেরকে জানাজা করতে দিলেন বিভিন্নভাবে প্রোটেকশন দিয়ে। শুধুমাত্র তারা যখন জানাজার লাশের সামনে মিছিল করলেন, জঙ্গি মিছিল, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের দিয়ে তাদেরকে অ্যারেস্ট করলো। সেটা কিন্তু এটার জন্য সরকার এখানে কোনো দায়ী না, দায়বদ্ধতা নাই। তাদেরকে যথেষ্ট সম্মান যেটুকু করার, তারা কিন্তু আমাদেরকে ওটার চুলচেরা কোনাও করে নাই। তো এইখানেই প্রমাণ করে যে এই সরকার সবার জন্য সরকার। এবং উনি নিজেই বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরে, যে আমাকে ভোট দিয়েছে, যে আমাকে ভোট দেয় না, এবং যে ভোট দিতেই আসে নাই, আমি 3 জনেরই প্রধানমন্ত্রী। তাই যে মানুষটা এই ধরনের কথা বলতে পারেন, তার কাছ থেকে আমি মনে করি না যে উনি এইসবের কোনো কিছুর মধ্যে মাথা ঢোকাবেন। কিন্তু সে একই অনুষ্ঠানে উনি বললেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, বিচারের নামে অবিচার হোক তিনি চান না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন না আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে। এটা শোনেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন আইনের ছাত্র, দীর্ঘদিন প্রশাসনে চাকরি করেছেন। হতে পারে যে উনি আইন এবং প্রশাসনের থেকে যেটুকু ওনার শিক্ষা, সেখানে উনি ধারাগুলো দেখলে তো বোঝা যায়, হয়তো ওইখান থেকে বলতে পারেন। আপনি কি এটা মনে করেন প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অমিল কি? না, এখানে আমি বলবো যে গণতন্ত্রের বিউটিটাই এখানে, স্বাধীনতা, যার যার স্বাধীনতা তার। আপনি উনার স্বাধীনভাবে উনি এটা বলেছেন, উনি মনে করেছেন। প্রধানমন্ত্রী যেটা ডিজায়ার করেন সেটা বলেছেন। তাহলে দুইজন মানুষ দুই রকম, দুইটা মানুষ আলাদা। ইন্ডিভিজুয়াল মানুষের ইন্ডিভিজুয়াল মতামত থাকতেই পারে। তো উনি আইনের চুলচেরা বিশ্লেষণে হয়তো মনে করেছেন, আর প্রধানমন্ত্রী নিজে যে কোনোখানে ব্যক্তিগতভাবে মাথা ঢোকাবেন না, ইনভলভ হবেন না, এটাই বলেছেন। কিন্তু আপনার কি নিশ্চয়ই মনে আছে, আমরা আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা এক ধরনের কথা বলতেন, তার মন্ত্রীরা বিভিন্ন রকম কথা বলতেন, মেসেজগুলো বিভিন্ন রকম যেতেন। কিন্তু বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, তিনি বলেন এক ধাঁচের কথাবার্তা, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অন্য ধাঁচের। তাহলে এখানে অমিল দেয়। আমার প্রশ্নটা ওই জায়গায় যে একই অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন বক্তব্য, এটাকে কি মেসেজ যায় আসলে জনগণের কাছে? আমি এটাকে খুব অন্য চোখে দেখি না, কারণ
এখানে এটা এটা সে তার গণতান্ত্রিক ওয়েতে সে এটা বলেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি সর্বশেষ বক্তা হিসেবে উনি যেটা বলেছেন, এবং বাংলাদেশের যদি গণতান্ত্রিক সরকার হিসেবে মনে করি কথায় যদি ধরতে হয়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথার সাথে একমত থাকব। আমি তার দলের একজন কর্মী সেইভাবে, এবং সে অন্যায় কোনো কথা বলেন না, তা আমি সেটাই ধরবো। আর স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা হয়তো আইনের হিসাবটা সে করেছেন, আইনের হিসাবে সে তার মতো করে আন্দাজ করে যে আইনে কি হতে পারে এটা হয়তো বলেছেন। তিনি বলেছেন বিচার হবে, বিচার যা সমাধান হয় তাই তো। তিনি অবশ্য যদিও বলে ফেলেছেন যে দিল্লিতে আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে, এই কথাটাও বলেছেন। তো মৃত্যু একটি রাজনৈতিক দলে আবার বিচার হবে কিনা সেটা নিয়েও তো একটা প্রশ্ন আছে। এটা তো শোনেন, এটা রাজনৈতিকভাবে যেটা আমরা হিসাব করি, আওয়ামী লীগ তো 2 বছর যাবত নাই বললেই চলে। তো ওই হিসেবে একজন রাজনৈতিক নেতা আরেকটা দলকে এই কথাটা বলেছেন, উনার সাফার রিংও কিন্তু একদম কম না। 9 বছর দেশ ছেড়ে বিদেশে ওইভাবে ছিলেন, যেটা তার বেঁচে ওঠাটাই একটা বিরাট ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী একভাবে দেশ ছেড়েছেন, উনি আরেকভাবে দেশ ছেড়েছেন। সেই জায়গায় তার কষ্টের জায়গা থেকে, কষ্টের যেটা যার পেইন সেই কিন্তু বুঝে, তার পেইন থেকে হয়তো সে বলেছে। এবং এটাও তো সত্যি যে আওয়ামী লীগ 2 বছর যাবত নাই, মিছিল মিটিং কোনোটাই সে করতে পারে না, করে না, তারা নাইও। তো সেই জায়গায় বলতেই পারে যে দিল্লিতে মৃত্যু হয়েছে, তো দিল্লিতে, কারণ দিল্লি এত বেশি তাদের হয়ে কাজ করছে যে তাদের অস্তিত্বটাই তাদের মধ্যে লোপ পেয়ে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। এখন যে বিএনপি ক্ষমতা চালাচ্ছেন 4 মাস ধরে, সাংবাদিক যদি মাসুদ কামালের একটা কোট আনকোট একটা বক্তব্য, তিনি বলেছেন যে বিএনপি এখন ক্ষমতায় থাকলেও যদি তার বক্তব্য হচ্ছে, তার এক পরিচিতজন তাকে বলেছেন বিএনপির 80% মন্ত্রীর পিএস হচ্ছেন জামায়াতের, এবং এর আগে আওয়ামী লীগের চেহারা ছিল, মূলত তারা জামায়াতের কর্মী। এই যদি হয় অবস্থা, তাহলে সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি হতে পারে, বা সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে কিনা, যদি এইটাই সত্য হয়ে থাকে? দেখুন, একজনের কমেন্ট নিয়ে আর একজন কমেন্ট করাটা আসলে কতটুকু মানে যদি এটা আপনার কাছেও জিজ্ঞেস করি, আপনি না জিজ্ঞেস আপনি করতে পারেন, এটা তো অবশ্যই করতে পারেন, কিন্তু একজন একটা কমেন্ট করেছেন, তার প্রেক্ষিতে আমার কমেন্ট করা কি সাজে? আপনি কি দেখছেন আসলে রাষ্ট্র তাহলে ওই রেফারেন্সটা না দিয়েই কথা বললে আমার মনে হয় আমাদের জন্য ভালো হবে। আমরা যেটা দেখতে চাইব, প্রজাতন্ত্রের কর্মচারী বলে কারা বিবেচিত হবেন? যিনি যখন প্রজাতন্ত্রের কর্মচারী হবেন, তার রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক না কেন, তিনি তো প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই কাজ করবেন। আমরা কি বলি যে তারা দলীয় কর্মচারী? না, তা না। আমরা তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সর্বোচ্চ নিরপেক্ষতা নিয়ে কাজ করতে দেখব, এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে সরকার দায়িত্বপ্রাপ্ত হবেন, তিনি যদি নির্বাচনের মধ্যে দিয়ে 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, 5 বছর তাদের জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি এবং তাদের পরিকল্পনা, সেটা অনুযায়ী দেশ পরিচালনা করবেন। আমলাতন্ত্রের কাজ হচ্ছে রাজনৈতিক দলের সেই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা, এবং রাষ্ট্রের যে 3টা গুরুত্বপূর্ণ অর্গান, তার মধ্যে যে অন্যতম তো একটা এক্সিকিউটিভ। ফলে এক্সিকিউটিভ যারা থাকবেন তাদের সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। কিন্তু আমাদের দেশের দুঃখের সঙ্গে একটা জিনিস আমরা খেয়াল করেছি, আমরা রাজনীতিতে যখন বিরোধিতা করি, রাজনীতিতে যখন কেউ দুর্নীতি করে, রাজনীতিবিদদের যতটা আমরা সমালোচিত হতে দেখি, যতটা শাস্তি পেতে দেখি, আমলাতন্ত্র ঠিক ততটাই আমরা সুরক্ষিত থাকতে দেখি। যে আমলাতন্ত্র একটা স্বেচ্ছাচারের সময়, স্বৈরাচারের সময় আমলা হিসেবে কাজ করে, সেই আমলা দেখি আবার নির্বাচিত সরকারের সময়ও কাজ করে। ফলে এগুলো তো আমরা দেখে আসছি। এমনকি এইটুকু আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের আগে যে আমলা পাকিস্তান সরকারের সার্ভিস দিয়েছে, মুক্তিযুদ্ধের পর সেই আমলাই আবার স্বাধীন বাংলাদেশের সার্ভিস দিয়েছে, এবং তার খেসারত তো আমাদেরকে অনেকদিন দিতে হয়েছে। ফলে আমাদের এই জন্যই এটা দেখতে হবে যে জবাবদিহির বাইরে কেউ যেন না থাকে, আমলা হোক, রাজনীতিবিদ হোক, এমনকি বিচারক। ফলে আমরা যেন এই জায়গায় আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারি। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জবাবদিহিতা, গণতন্ত্রের অন্যতম বিউটি বা সৌন্দর্য বলবো স্বচ্ছতা। আমরা অনেক সময় মতবিরোধটাকে বা মতপার্থক্যটাকে গণতন্ত্রের বিউটি বলি, তো এই মতপার্থক্যটা কেন প্রয়োজন হয়, বিতর্ক করাটা কেন প্রয়োজন হয়? স্বচ্ছতার প্রয়োজনে। যে এইটা কি আসলেই স্বচ্ছ? আমি যদি প্রশ্ন করি, আপনি যদি প্রশ্ন করেন, মনিয়াপা যদি প্রশ্ন করে, প্রশ্নের মধ্য দিয়ে তো স্বচ্ছতাটা বেরিয়ে আসবে, স্বচ্ছ উত্তরটা বেরিয়ে আসবে। সে কারণে গণতন্ত্রের যদি আমরা চর্চাটা করতে চাই, অবশ্যই আমলাতন্ত্রকেও প্রশ্নের মধ্যে পড়তে হবে,
পরীক্ষার মধ্যে থাকতে হবে, স্বচ্ছতার পরীক্ষা দিতে হবে। এটুকু বলে শেষ করি। দুর্নীতির এত কথা এসছে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করেছেন, টাকা পাচারের সঙ্গে তারা কতখানি যুক্ত ছিলেন, তাদের জন্য তাদের কতটুকু শাস্তি হয়েছে তা কিন্তু এখনও দৃশ্যমান হয়নি। এমনকি তাদের যে বার্ষিক মানে যে মানে অর্থবিত্তের বিবরণী দেওয়া, সেই জায়গাটাও কিন্তু এখনও সবাই দেন না। জি, ধন্যবাদ নীলুফার চৌধুরী। শেষ প্রশ্নই যদি বলি, বিএনপি পন্থী একজন বুদ্ধিজীবী রেজাল করিম রানী, তিনিও বলেছেন ক্ষমতায় বিএনপি, দেশ চালাচ্ছে জামায়াত আওয়ামী লীগ। এবং সেই সাথে মাসুদ কামালের বক্তব্য যদি ধরি, বিএনপির যে মন্ত্রী আছেন, মন্ত্রীদের বেশিরভাগ পিএস জামায়াতের কর্মী। বিষয়টাকে যদি আপনি কি দেখছেন আসলে? এটা আসলে ভয়াবহ অবস্থা যদি তাই হয়, রনির কথায় যদি ওটা হয়। কারণ সন্দেহ যে আমরাও করি না তা না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে আছে, নির্বাচনী প্রচারণার সময় বলেছিল, তুমি যদি আরেকবার কথা বলো আমি তোমাকে গুপ্ত বলতে বাধ্য হব। তো এই যে গুপ্তরা, যতদিন পর্যন্ত গুপ্ত নিজেকে নিজে প্রকাশিত না করে, ততদিন পর্যন্ত আমি আপনি সন্দেহ করতে পারি, কিন্তু তাদেরকে চরমভাবে বের করে দিতে পারি না। তো যারা ওপেন থাকে তাদেরকে আপনি বের করে দিতে পারেন, শাস্তি দিতে পারেন, বা দেশ ছাড়া দেশ ত্যাগ করাতে পারেন। কিন্তু যারা আপনার ভেতরে থাকে কোকিলের বাচ্চার মতো, ততদিন পর্যন্ত ওই পরিপূর্ণতা না আসা পর্যন্ত বলা যায় না। একটা অভ্যুত্থানে আওয়ামী লীগ থেকে বের হয়ে তাদের বলার সময় এসেছিল যে আমরা আসলে ছাত্রলীগ না, আমরা আসলে যুবলীগ না। তো বিএনপির মধ্যে আছে কি না, বিএনপি আমরা অবশ্যই সন্দেহের ঊর্ধ্বে না। আমি মনে করি যে অনেককেই মানে বিএনপি এখনো চিহ্নিত করতে পারেনি বিষয়টা। এটা কেউই পারবে না। আপনার সরকারে থেকে আওয়ামী লীগ 15.5 বছরে পারে নাই। এটা এখন কিভাবে পারবে? এটা কেউই পারবে না, বিএনপি না শুধু। আমি তো এটাও শুনেছি যে বামের মধ্যেও তাদের লোক আছে। তো বামে আমাকে একজন বামের নেতা বলেছিলেন, তার সাথে টকশোতেই আমি একজন সম্পর্কে বলেছিলাম যে ওর বক্তব্য আমার ভালো লাগে। উনি 2 মাস পরে, ওই দিন কিছু বলেন নাই, 2 মাস পরে বলেছিলেন, আপনি যাকে ভালো বলেছিলেন আমরাও তাকে সন্দেহ করি যে সে গুপ্ত কিনা। এই যে জায়গাগুলো, এইটা বাংলাদেশকে ডেঞ্জারাস জায়গায় নিয়ে যাচ্ছে। সে ব্যাপারে কতটা সচেতন হবে সামনের দিকটা আমরা জানবো। বিএনপি যেটা যিনি বলেছেন যে জামায়াত আওয়ামী লীগ দুটোই আছে সেই সরকার পরিচালনায়। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন সহ সাধারণ সম্পাদক বাসদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম জয়নুল আবেদিন। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা সেই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। আগামীকালে একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই।